এনসিপি সমর্থকরা কি দাঁড়িপাল্লায় ভোট দিবেন? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। তরুণরা কি পুরনো রাজনীতি বাতিল করে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির স্লোগান দিয়ে শেষ পর্যন্ত 1947-এর 48-এর 45-এর 44-এর রাজনীতির যে দল, সেই দলের সঙ্গে এখন ভোটাভুটি করবেন, সেই দলের পক্ষে ভোট দিবেন? ভালো না? বেশ দারুণ না এটা? আমি একটু আরেক শেষের দিকে চলে এসেছি, আমি প্রায় কিন্তু শেষ করব। আজকে দিনের আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বাইরে, যেটি হচ্ছে যে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির একটি জোট বা সমঝোতার বিষয়। আমি আলোচনা যাওয়ার আগে আমি সেই বিষয়ে একটু বক্তব্য উল্লেখ করতে চাই। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুকে লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথে সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের আরও লেখেন, জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন, দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। তুষার ভাই, এটাকে কিভাবে দেখছেন? জামায়াতের সঙ্গে এনসিপির বা তার যে বক্তব্যটা, তিনি বলছেন যে আসলে কবর রচিত হতে যাচ্ছে, জলাঞ্জলি দিতে যাচ্ছে, এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। যাকে এনসিপির বহু সদস্য তাদের সমালোচনা পছন্দ করে না এবং তারা প্রকাশ্যে সমালোচকদের নিন্দা করে, ফলে এনসিপিকে সমালোচনা করা এখন একটা চিন্তার বিষয়। ফলে আপনি যদি আমাকে এখন বলেন যে এনসিপি ঠিক করেছে না ভুল করেছে, আমি কি উত্তর দেবো জানেন? আমি বলবো যে তারা এই ডিসিশন ঠিক হলো না ভুল হলো, এটা ভোটের মাঠে টের পাবে। এইবার আসেন আমি বাকি প্রশ্নের উত্তরটা দেই। জামায়াতে ইসলাম একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই দলটি মনে করছে যে আগামী ভোটে তারা আরো ভালো ফলাফল করবে, অতীতের যত ফলাফল তাদের তার চেয়ে অনেক ভালো ফলাফল করবে। এই দলের সঙ্গে 30টি আসন ভাগাভাগি করতে গিয়ে এনসিপি যেটি করলো, তারা বাংলাদেশের 270টি আসনে নিজেদের ভোটারদের কাছে নিজেদেরকে অনুপস্থিত করে দিল এবং তারা এখন গিয়ে জামাতের প্রার্থীর পক্ষে ভোট চাইবেন। ফলে এনসিপি দল হিসেবে একদম শুরুতেই নিজের দলকে একটি বনসাইতে পরিণত করার দিকে এগিয়ে গেল। জামায়াতের সমর্থকরা কি শাপলাকলিতে ভোট দিবেন? জামাতের সমর্থকরা যেখানে খুশি ভোট দিক, তাতে কিছু আসে যায় না, কিন্তু এনসিপির সমর্থকরা কি দাঁড়িপাল্লায় ভোট দিবেন? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। তরুণরা কি পুরনো রাজনীতি বাতিল করে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির স্লোগান দিয়ে শেষ পর্যন্ত 1947-এর 48-এর 45-এর 44-এর রাজনীতির যে দল, সেই দলের সঙ্গে এখন ভোটাভুটি করবেন, সেই দলের পক্ষে ভোট দিবেন? ভালো না? বেশ দারুণ না এটা? আপনি হিসাব করেন কোন দলের জন্ম কত তারিখে কত সালে, তাহলে তরুণরা এই সিদ্ধান্তটা নিল যে পুরনো রাজনীতি বাতিল তো নয়, বরং প্রাগৈতিহাসিক কালে জন্মেছে যে দল, সেই দলগুলির একটি দলের সঙ্গে তারা যুক্ত হলো। তাহলে এই তরুণরা কি আসলে নতুন রাজনীতি ফেরত আনছেন? এটা তো একটা বিরাট প্রশ্ন। আমি যদি ভোট দিতে যাই, আমার এলাকায় আমি যদি দেখি যে এনসিপির প্রার্থী নাই, তারা আশা করছেন যে আমি তাদের যে যৌথ দল, সেই দলকে ভোট দিব। ঘটনাটা কি এইভাবে ঘটে? এটা কখনো ঘটে না, কোথাও হয় না। আমি ভোট দিব আসলে প্রার্থী দেখে। তখন এনসিপির প্রার্থীর জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কি ছিল, যে তারা নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন চিন্তা, এই কথাগুলি তারা বলছেন। তাদেরকে ভোট দেওয়ার আরেকটা সুবিধা কি ছিল, যে তারা অনেক সময় সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ এই প্রার্থীকে এইবার ভোট দিয়ে জেতাতে না পারলেও পরের বার ভোট দিয়ে জেতানো যাবে, তারপরের বার ভোট দিয়ে জেতানো যাবে। এনসিপি তো 270টা আসনে তাদের প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন না। তার মানে এখন থেকে আরো 5 বছর পরে গিয়ে এনসিপির ওই 270 আসনের প্রার্থীকে আমাদের চিনতে হবে। তার মানে এনসিপির রাজনীতি শুরু হবে আরো 5 বছর পরে। তখন যে তারা এই 30 আসনের থেকে 60 আসনে গিয়ে আরো কারোর সাথে গাঁটছড়া বাঁধবেন না, এই নিশ্চয়তা কে দিচ্ছে? যাদের উপরে বাংলাদেশ তাদের দায়িত্ব, যাদের ছোট্ট কাঁধে বড় দায়িত্ব চাপিয়ে দিতে চেয়েছিল, তারা কি করলেন? অন্যের একটা পুরনো কাঁধে সবার হলেন। এমন একটা পুরনো ঘোড়া, যে ঘোড়া বহু বছর থেকে রাজনীতি করে আসছে এবং যে দলটির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আছে। এনসিপি এই অভিযোগগুলি তুলেছে, এনসিপির সদস্যরা এই ধরনের অভিযোগগুলি তুলেছিলেন। তাদের বক্তব্যের মধ্যেই আছে যে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে, সকলেরই বিচার হওয়া দরকার। এমনকি চরমোনাইয়ের যিনি প্রধান, চরমোনাইয়ের পীর সাহেব এবং তার যে ইসলামী আন্দোলনের যারা নেতারা, তারাও বলেছিলেন যে সকল মানবতা বিরোধী অভিযোগ আছে, এমন সবাইকে নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। তাহলে এরকম জায়গাতে যে তারা চলে গেলেন, আমি কিন্তু জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না, আমি শুধু এনসিপির বক্তব্যগুলি মনে করার চেষ্টা করছি যে এনসিপি আমাদেরকে এই কথাগুলি বলেছিলেন। এনসিপি আমাদেরকে কি বলেছিল?
এনসিপি আমাদেরকে বলেছিল তারা নতুন রাজনীতি আনবে, নতুন বন্দোবস্ত নতুন করবে, বন্দোবস্তের কথা তারা পুরনো রাজনীতির যে চেহারা সেটাকে বদলে দিবে, তারা এই যে জোটের ভোটের রাজনীতি এটা বাদ দিয়ে তারা মানুষের রাজনীতি করবে। তারা কি বলেছিল? তারা বলেছিল যে তাদের যে বিপ্লবী ভূমিকা, সেই বিপ্লবী ভূমিকায় তারা ক্ষমতার আসন কিংবা সংসদের জন্য লালায়িত না, তারা বাংলাদেশে একটা নতুন রাজনীতির সূচনা করতে চায়, যে রাজনীতি বাংলাদেশকে ইতিবাচক পথে নিয়ে যাবে। এটাকে সেই ইতিবাচকতা? এটা আমার একটা প্রশ্ন। আমি কোনোভাবে এনসিপির সমালোচনা করতে চাই না। আমি আশা করি তারা যে 30টা আসন নিয়েছেন বা 50টা নেন, 100টা নেন, সবগুলি আসনে তারা জিতুক। জি। আমি এই প্রত্যাশা করি। আমি এটাও প্রত্যাশা করি যে জয়ের পরে তারা বাংলাদেশকে ভালো করার লক্ষ্যে এগিয়ে যাক। কিন্তু এটা খুবই দুঃখজনক যে সবসময় আমাদের কাছে আসলে চাওয়া তরুণরাই যেন সঠিক পথে থাকে, সঠিক সিদ্ধান্ত আমি তো বলি না তারা বেঠিক পথে আছে। জাকির, আমি এনসিপি বেঠিক পথে আছে আমি বলছি না, জামাতও যে ভুল সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাও বলছি না। আমার শুধু ওই জায়গাটাতে প্রশ্ন যে তাহলে এত এত কথা এই যে আমরা শুনলাম বক্তৃতায়, এগুলো কি সত্য ছিল?